নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো ভূত। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকলে শুনতে থাকুন গল্পটি। আশা করি সকলের খুব ভালো লাগবে। কি বাঁদরামই হতো শ্রীশ পরামানিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেই জন্য আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে। একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এনার একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন। আমরা নিজেদের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিন মানেই হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমাবার ছুটি। সেদিনও এমনি হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘন্টাখানেক পরে এসেও দেখি তখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বললে, ওরে চুপ চুপ, চেঁচাস নে, চল তৎক্ষণাৎ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পড়া সোজা কথা, তলায় কত পড়ে থাকে এ সময়, চল গিয়ে দেখি। এইবার সবাই আমরা মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এই বাগানে সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা, পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে চলে এলাম। বাদাম তো মিললই না, যা বা পাওয়া গেল ইট দিয়ে হেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শিয়াল চলে যাচ্ছে। কুল্লু পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, ভূতের নাম রসি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতেরা ভয়ে চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুর বেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত, কালো হতে পারত। নিবারণে বা যদি হতো আপত্তি কি ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়।
সেইখানটা গিয়ে আমার বুকে ঢিপ ঢিপ শব্দ যেন বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গাঁয়ের গোসাই পাড়ায়। অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকতো। কেউ ছিল না তার। পালমশাইয়ে ঝিগিরি করতো অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্ত জানি। একদিন তাকে আর ঘরে দেখা যায় না। মাস 2 আগের কথা। একটা স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেল বাওড়ের ধারে বাঁশবনে। শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বলল জ্বরের ঘোরে বাওড়ে জল তুলতে গিয়ে বড় গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুঁড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাদার ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলার দলের সঙ্গে এসে পৌঁছালাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বললে, কে আছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? ফের বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাঘদিনী। বেশ, চল তো যাই, দেখি কেমন। তোর কথা মিথ্যে। সবাই মিলে যেতে উদ্যত হলো। কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে, না ভাই, ওর কথা বিশ্বাস করে অত দূরে গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও, ওসব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখেই মনে হলো। হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বলে কি? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি। এগিয়ে গেলুম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো জড়ো সড়ো হয়ে কাঁপছি। এদিকে বড় বাঘদিনী, ওদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে। কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তাই ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এই সর্বপরামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত সেই যারা। বুঝলাম বাঁদর। কোথায় ভূত? কিরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল
বলল সে কথা। হাঁড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে। সর্বপরামানিককে? আরে ওই শীষ পরামানিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাত মৃত্যু গতি হয়নি। হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্য থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুর বেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে? তাতে কি, তা থাকবে না? ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বললে, হ্যাঁ, যত সব ভূত আমাদের জন্য সেখানে গিয়ে বসে আছে কি না? ওরা হলো কি বলে, অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাঁড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলেই তো এই চাই। এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হবে, এখন সেই দিকেই আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টার মশাইদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমাদের পিছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কোনো দিনও ভুলব না। এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছলাম। যা দেখলাম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড়া জল, এক রাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কতকটা টাটকা, কতক কিছুদিন আগেই খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাঘদিনী মরে পড়ে আছে, খানিকটা আগেই মারা গিয়েছে। এই সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাঘদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল, নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাঘদিনী মরেছে অনাহারের শীর্ণতায়। ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসে ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কি? বড় বাঘদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী কি গল্প শুনতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গল্পটি পুরোটা শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।